আলকাপ কি বা কাকে বলে যদি কোশ্চেন হয় তাহলে বলবে আলকাপ হলো বাংলা ভাষায় এক বিশেষ ধরনের লোকনাট্য শৈলী। আলকাপ শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো মশকরা, ঢং বা কৌতুক। কারো মতে সংস্কৃত শব্দ কাপট্য থেকে কাপ এসেছে, সুতরাং বলা যেতে পারে আলকাপ হলো এক বিশেষ ধরনের লোকনাট্যশৈলী যার মধ্যে কাপট্য বা ব্যঙ্গরসাত্মক মশকরা প্রকাশিত হয়। এই আলকাপ ঠিক কোথায় শুরু হয় বা প্রথম স্রষ্টা কে ছিলেন তা নিয়ে অনেক মত আছে। তবে অনেকের ধারণা চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সীমান্তবর্তী মনকষা গ্রামের বর্ণমালী শীল কানাবোনাই আলকাপ সৃষ্টি করেন। সাধারণত মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, রাজশাহী প্রভৃতি জেলায় আলকাপ প্রচলিত ছিল। এর জনপ্রিয়তা ও প্রসার ঘটান শ্রী ধনঞ্জয় সরকার, যিনি ওস্তাদ ঝাকসা বা ঝাকসু নামে সমধিক প্রসিদ্ধ। এই তো গেল আলকাপ কাকে বলে। এবার বলি আলকাপের বৈশিষ্ট্য। আলকাপ দলে সাধারণত 10 থেকে 15 জন শিল্পী থাকে, সাথে থাকে 2 জন বা 4 জন বালক, এদের ছোকরা বা ছোকরি বলে। আলকাপ দলে প্রধানকে বলা হয় খলিফা। একজন রসিক থাকে, তিনি রংদার বা সংগাল নামে পরিচিত। আলকাপ দলে কয়েকজন বাদক থাকে। আকাশের নিচে বাদকেরা বাজনার বিভিন্ন যন্ত্র নিয়ে গোল হয়ে বসে। তারপরে থাকতো দর্শক শ্রোতাদের বৃত্ত। সারা রাত ধরে আলকাপ চলত। আলকাপে 5টি অংশ থাকতো। এগুলো হলো 1 নম্বর জয় আসর বন্দনা, 2 নম্বর দেশ বন্দনা, 3 নম্বর ছড়া, 4 নম্বরে থাকতো খ্যামটা এবং 5 নম্বরে ফার্স বা দ্বৈত সঙ্গীত। আলকাপের বিষয় ছিল ঐতিহাসিক সমস্যা বিষয়ক, শিল্প বিষয়ক, ধর্ম বিষয়ক, এছাড়া লৌকিক জীবনের প্রেম ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্না প্রভৃতি। আলকাপে ছড়া হতো, এইগুলি সবসময় যে রুচিশীল হতো তা নয়। অনেকে অশ্লীলতা আসর জমাবার জন্যে রংদার খলিফা এরা ব্যবহার করতেন। দেখো, আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা হবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত উপন্যাসের মূল সুর পুরুষের প্রতি পুরুষের প্রেম, এই নিয়ে একটু আলোচনা। তো সেই বিষয়টা নিয়ে এবার শুরু করছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে কেন এই কথাটা তিনি বলেছেন তার একটা আইডিয়া তোমরা পাবে। তো চলো শুরু করি। কানা বোবা বা বনমালী দাস আলকাপের প্রবর্তক হলেও এর জনপ্রিয়তা ও প্রসার ঘটেছিলেন শ্রী ধনঞ্জয় সরকার, যিনি ওস্তাদ ঝাকসা বা ঝাকসু নামে সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন। আলকাপের এই প্রাণপুরুষ ওস্তাদ ঝাকসা বা ঝাকসুর এই ছোকরাদের প্রতি অমুক আকর্ষণ মায়ামৃদঙ্গ উপন্যাসে দেখা গিয়েছে। সমলিঙ্গের প্রতি এই আকর্ষণ কি সমকামিতা? উত্তরে বলা যেতে পারে না, কারণ ওস্তাদ ঝাকসু যদি সমকামী হতেন তবে তার আকর্ষণ অন্য পুরুষের পরেও থাকতো বা তিনি কোনো নারীকে বিবাহ করতেন না। কিন্তু উপন্যাসে আমরা দেখেছি ঝাকসুর 3 বউ। বড় বউয়ের নাম কমলবাসিনী, মেজ বউয়ের নাম সুখলতা এবং ছোট বউয়ের নাম গঙ্গামণি। যদি ঝাকসু সমকামী হতেন তবে তিনি বউকে সাথী করতেন না, আবার ছেলে মেয়ের পিতাও হতেন না। কিন্তু উপন্যাসে আমরা দেখেছি তিনি পিতা। তাছাড়া তার ছোট বউ গঙ্গামণি যথেষ্ট সুন্দরী। ঝাকসুর দৃষ্টিতে লেখকের বর্ণনায় মাজা ঘষা ছিমছাম চেহারা, রংটা ফর্সা, ডিমালো মুখ, পুরু নাকে নাক ছাবি, ছোট কপাল আর তার মাথায় ঘন চুলে ঝাঁপি হাঁটলেই ধরা যায় এ মেয়ে নাচের মেয়ে। লেখকের বর্ণনা অনুসারে গঙ্গামণি যথেষ্ট সুন্দরী। গঙ্গামণির জন্যে ঘরের প্রতি টান সৃষ্টি হয়েছে ঝাকসার। তবুও কি এক অমোঘ আকর্ষণ ছোকরা, শান্তির প্রতি, শয়নে স্বপ্নে শান্তিই সব, আর
শান্তির প্রতি অমোঘ আকর্ষণের জন্যে গঙ্গামণি ঈর্ষাকাতর হয়ে শান্তির পুরুষত্ব জাগিয়ে তোলার জন্যে শান্তির সঙ্গে গঙ্গার ধারে নির্জনে মিলিত হয়েছিল। ঘটনাটা ঝাপসা দেখে ফেলায় ভয়ে শান্তি পালিয়ে যায়। গঙ্গামণি বিষ খেয়ে আত্মহত্যা করে। ছোকরা শান্তি পুরুষ হওয়া সত্ত্বেও তার প্রতি যে আকর্ষণ, যে প্রেম, তা মায়া মৃদঙ্গ উপন্যাসে বিবৃত হয়েছে। এই অমোঘ আকর্ষণকে ঝাপসা বলেছেন মায়া। এই মায়ার জন্যে ওস্তাদ ঝাপসা পাগল হয়, তার সাথে ঘুমায়, কাম তাড়িত হয়। তার কাঙ্ক্ষিত পুরুষ যখন গঙ্গামণিতে উপনীত হয়, ঝাপসার মনে হয় তার সব হারিয়ে গেছে। এমন আরও একবার হারিয়েছিল যখন তার দলের প্রথম ছোকরা সুফল পালিয়ে গিয়েছিল। ঝাপসার বুকের ভিতরটা হাহাকার করে উঠেছিল। সুফল, শান্তি এইসব ছোকরারা পুরুষ হলেও তাদের প্রতি অমোঘ আকর্ষণ, মায়া, প্রেম নিয়ে মায়া মৃদঙ্গ উপন্যাস। তাই বলা যায় পুরুষের প্রতি পুরুষের প্রেম মায়া মৃদঙ্গ উপন্যাসের মূল সুর। শুধু ঝাপসায় যে এমন তা নয়, বহু পুরুষই আলকাপের ছোকরাদের প্রতি মোহবিষ্ট, এমনকি অনেক শ্রোতা দর্শকও। তাই মাস্টার ননীবাবু শান্তিকে কখনোই পুরুষ মনে করতেন না বা করতে চাননি, তাকে নারী মনে করেছেন। সাঁওতাপাড়া আলকাপ দলের সনাতন মাস্টার যে পরে ওস্তাদ হয়েছিল, সেও ছোকরা সুবর্ণের প্রতি এতটাই মোহগ্রস্ত ছিল যে সুবর্ণ ছাড়া তার কিছুই ভালো লাগতো না। দল থেকে রাগ করে চলে আসার পর তাই সুবর্ণ যখন তাকে আনিসকে পাঠিয়ে ডেকে নিয়ে গেছে বা ডাকে চিঠি পাঠিয়েছে, সে উৎফুল্ল হয়েছে। সঙ্গে সঙ্গে আনিসের সঙ্গে সাইকেলে চেপে ঝিঝিডাঙার আসরে যোগ দিতে গেছে। সুবর্ণকে ঘুমের ঘোরে কিস খেয়েছে। সনাতন জানে সুবর্ণ পুরুষ, শুধু তার মধ্যে নারীর সুলভ আচরণ ভঙ্গিমা আছে, আর তাতেই সনাতন মোহবিষ্ট। বাল্যসঙ্গিনী সুধার সঙ্গে সনাতনের দেখা হয়েছিল। সনাতন আর সুধা গ্রামে একসঙ্গে হাবুল মাস্টারের কাছে গান শিখত। তার বিয়ে হয়েছে সাধুপদের সঙ্গে। সুধার সঙ্গে দেখা হবার পর দুজনের মধ্যে পুরাতন সম্পর্ক জেগে ওঠে, কিন্তু সুধা খুন হয়ে যাওয়ার সনাতন মাস্টার সুবর্ণের সঙ্গে সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে ওস্তাদ ঝাপসার দলের দিকে যাত্রা করে। এই যে একসঙ্গে থাকার অঙ্গীকার, এর মধ্যে দিয়েও সুবর্ণ পুরুষ হওয়া সত্ত্বেও তার প্রতি অমোঘ আকর্ষণকে দেখানো হয়েছে। মায়া মৃদঙ্গ উপন্যাসে সৈয়দ মুস্তফা সিরাজ পুরুষের প্রতি পুরুষের এই প্রেমকে, অমোঘ আকর্ষণকে মূল সুর করেছেন। তাই মায়া মৃদঙ্গ স্বাতন্ত্র্য এক উপন্যাস। যদিও আলোচনাটা ছিল পুরুষের প্রতি পুরুষের প্রেমটা নিয়ে, তবুও এখানে আরেকটা বিষয়ও কিন্তু তোমাদের এই আলোচনার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। সেটা হচ্ছে এই উপন্যাসটা, মায়া মৃদঙ্গ উপন্যাসটা একটা স্বাতন্ত্র্য উপন্যাস। এটাও যদি কখনো কোশ্চেন এসে থাকে তাহলে তোমরা কিন্তু এই যে আলোচনাটা হলো, এই আলোচনাটার উপর ভিত্তি করে লিখলেও কিন্তু অনেকটাই হবে। তো চলো, আজকে এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করো, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।